ওকে স্টুডেন্ট, ওকে নাও আমরা দেখো সেই কোশ্চেনটা সম্পর্কে আলোচনা করব, করার পরে শেষ করে দেন নতুন একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমরা আজকে আলোচনা করব বা শুরু করব। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা ছিল কি দেখো, এরকম একটা স্যার অবজেক্ট। ওই সিকিউটা স্যার গ ঘ দুইটাই স্যার কর। আচ্ছা, গ এবং ঘ আমরা করে দিচ্ছি। কোশ্চেনটা আমি একটু ব্রিফ করি, কারণ আমি আজকে দেখতে পাচ্ছি নতুন কিছু স্টুডেন্ট জয়েন করেছে, দ্যাটস গুড, ভেরি গুড। এদের উদ্দেশ্যে আমি কোশ্চেনটা জাস্ট ডায়াগ্রামটা ড্র করব, অন্য কোনো কিছু দিচ্ছি না, জাস্ট কোশ্চেনটা ডায়াগ্রামটা ড্র করছি দেখো। আর সবাই যারা নিউ স্টুডেন্ট, যারা এর আগে সিকিউটা পাওনি, তারা একটু ফিগারটা ড্র করে নিবা। আর যাদের কাছে ফিগারটা আছে, কোশ্চেনটা আছে, তারা জাস্ট ওই কপিটা বের করো, খাতাটা বের করে কোশ্চেনের সামনে লিখে দাও। ওকে, দেখো কোশ্চেনটা ছিল এরকম যে সাপোজ এই একটা চতুর্ভুজ, দ্যাট ইজ বর্গক্ষেত্র, আমি বলে দিই, আমি সরাসরি বলে দিলাম যে এই একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের এই একটা এ বিন্দু, বি বিন্দু, সি অ্যান্ড ডি, চারটে বিন্দু। চারটে বিন্দুতে আমি এক একটা বিন্দুতে এক এক রকমের ভর স্থাপন করেছিলাম। আমি একটু লিখে রাখছি, এখানে ছিল দেখো 2 কিলোগ্রাম, এখানে ছিল 2 কিলোগ্রাম, তারপরে এই পাশে ছিল মেবি 4 কিলোগ্রাম। আমি দেখো তো ঠিক আছে না? তারপরে এটা ছিল 2 কিলোগ্রাম, এরপরে ছিল এটা 2 কিলোগ্রাম, 4 কিলোগ্রাম। আমার যতটুকু মনে আছে এইভাবে কোশ্চেনটা ছিল। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল 2 মিটার করে, 2 মিটার করে, যেহেতু একটা বর্গক্ষেত্র। ওকে, বর্গক্ষেত্র। স্যার সেক্ষেত্রে হ্যাঁ বলো। 4 কেজি, তারপর 2 কেজি, তারপর 4 কেজি, তারপর 2 কেজি ওকে, এরকম। তাহলে 4 কিলোগ্রাম, এইখানে ছিল 2 কিলোগ্রাম, এইটা ছিল আবার 4 কিলোগ্রাম, এটা ছিল অ্যাকচুয়ালি 2 কিলোগ্রাম। ওকে, এটা ছিল পৃথিবীর কেন্দ্র। আর পৃথিবীর কেন্দ্রটা, দ্যাট মিনস আমরা বর্গক্ষেত্রে যদি কেন্দ্রটা বের করতে চাই, দ্যাট মিনস দুইটা যে কর্ণ থাকবে, এই দুটো কর্ণ যে বিন্দুতে জয়েন করবে, মিট করবে, ঠিক ওই বিন্দুটা হলো তার কেন্দ্রবিন্দু। তাহলে আমি ধরে নিলাম যে এইখান থেকে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এই দুটো কর্ণ কেন্দ্রবিন্দুতে এই বিন্দু জয়েন করবে, এটা হলো ও বিন্দুতে। তাকে আমি স্থাপন করলাম 1 কেজি একটা বস্তু আমি স্থাপন করলাম। দেখো, এইটা হচ্ছে আমার মেইন কোশ্চেন ছিল। ঠিক আছে না সবাই? ঠিক আছে, এখন জি এখানে স্যার। ওকে, এখন বলা হয়েছিল গ নাম্বারের কোশ্চেনটা আমি একটু বলি, একটু লিখে রাখছি আর কি। গ নাম্বারের কোশ্চেনটা খুব সহজ ছিল। গ নাম্বারের কোশ্চেন ছিল যে আমাদের এই ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব, গ নাম্বার কোশ্চেনটা আমরা একটু লিখি, তারপরে সলভ করবো। ও বিন্দুতে, ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো। और प्राबल्य और विभव क्या है की মহাকর্ষ না, প্রাবল্য বিভব আর একটা জিনিস। আমরা তিনটা ফর্মুলা লিখে দেবো, দেখো কি প্রাবল্য দিয়েছিলাম, নির্ণয় করো। जी सर ওকে, তাহলে আমরা চেঞ্জ করে দিতে পারি একই যে, মানে আমরা এখানে তিনটা ফর্মুলা লিখে আগে দেখো। দেখো আমরা আবার খেয়াল করি, এফ ইকুয়াল টু একটা ফর্মুলা ছিল জি m1 m2 বাই আর স্কোয়ার, এটা একটা ফর্মুলা দিয়েছিলাম। তারপরে ফর্মুলা ছিল যে ই ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ভি সমান মাইনাস জি এম বাই আর। দেখো এই তিনটে ইনফরমেশন, এখন কোশ্চেনটা যে কোনো একটা প্যাটার্নে আসতে পারবে। আমি কোশ্চেন সবগুলো বলে দিচ্ছি, এখন যে কোনো প্যাটার্নে কোশ্চেন আসতে পারে। সেই কোশ্চেনটার উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি আমরা কোনটা দিয়ে শুরু করব। দেখো, তাহলে এইটা হচ্ছে মহাকর্ষীয় বল। আমি তিনটা ফর্মুলা পাশাপাশি দেখলাম, এর আগের দিনও লিখে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য, যাতে করে তিনটা ফর্মুলা আমরা একটা সময় একটা লিঙ্ক রেখে মনে রাখতে পারি যে অ্যাকচুয়ালি কোন ফর্মুলাটা কোথায় আসবে। আমরা এফ সমান সমান জি m1 m2 বাই আর স্কোয়ার একটা ফর্মুলা ছিল, এটাকে ই কে বলা হয় প্রাবল্য। তো প্রাবল্য সমান সমান জি এম বাই আর স্কোয়ার। যখন প্রাবল্য বের না করতে বলে, যদি বলা হয় মহাকর্ষীয় বিভব বের করো, তখন ফর্মুলা হবে ভি ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। এখন দেখো আমি তিনটা মেসেজ, তিনটা ফর্মুলা পাশাপাশি আমি লিখে রেখেছি। দ্যাট মিনস এতে করে আমরা বুঝতে পারবো যে কোশ্চেনে কোনটা বলা হচ্ছে। আমি যদি বলা হয় ও বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো, ভেরি গুড, জন বিভব বের
করতে বলবে তখন আমাকে চিন্তা করতে হবে স্যার তাহলে ভি সমান সমান মাইনাস জি এম বাই আর এই ফর্মুলাতে ম্যাথটা করতে হবে। ঠিক আছে, যদি আমরা কোশ্চেনটা এইভাবে করি যে ও বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করা, কিচ্ছু বললাম না। এখন ও বিন্দুতে প্রাবল্য যখন নির্ণয় করতে বলা হবে তখন তোমাকে চিন্তা করতে হবে তার মানে ই ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার এই ফর্মুলা করতে হবে। আমি কি তোমাদেরকে কনসেপ্টটা দিতে পেরেছি যে কোশ্চেনটা কোনটা, দুটো কোশ্চেন হতে পারে, প্রাবল্য দিয়ে বের করতে পারে অথবা তোমাকে বিভবে বের করতে বলা হতে পারে। যে কোনো কোশ্চেনে আসুক না কেন আমরা কোশ্চেন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা দেখব হুইচ ফর্মুলা ইজ নিডেড দিস অন দিস ওয়ান। জোবাইর, আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমরা ওইখানে প্রাবল্য দিয়েছিলাম, আমরা যদি বিভব বের করতে যাই দেখো কোনো সমস্যা নেই, একই জিনিস। আমরা এটা সে চিন্তা করছি স্যার তাহলে কিভাবে বের করা যায়। দেখো এখানে প্রথমে আমার চিন্তা করতে হবে স্যার আমি বিভবটাই নির্ণয় করবো। বিভবের ফর্মুলা ছিল মাইনাস জি এম বাই আর। এখন জির ভ্যালু তো আমরা মোটামুটি সবাই জানি, এটা একটা মহাকর্ষীয় ধ্রুবক, এর একটা মান ছিল। জুয়ার বলো তো কত ছিল ভ্যালুটা জি এর মান? স্যার 6.673 into 10 inverse 11 10 টু দি পাওয়ার 11 sir. 11। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এমটা হচ্ছে সাধারণত আমরা পৃথিবীর ভর ধরি, এই পৃথিবীর ভরটা কিন্তু অ্যাকচুয়ালি স্থির মান, এটা চেঞ্জ করা হয় না। সেটা হলো 6.0 × 10⁻24 কিলোগ্রাম। সেটা কোশ্চেন ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকবে, যদি এটা রিলেটেড হয় সে কোশ্চেন দেওয়া থাকবে। কোশ্চেনে যদি না দেওয়া থাকে সেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। সেই ভ্যালুটা কত ছিল আমি একটু বলি, 6.0 × 10⁻24 কিলোগ্রাম। এখন দেখো এটা ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্লেনেশন থাকে, আমরা অনেকে বলি স্যার 6.0 কেন, জিরো তো কোনো ভ্যালু নাই, তাহলে হোয়াই নট 6 × 10⁻24? কোনো জায়গায় 6 × 10⁻24 থাকে। এখন কখনো কখনো 6.4 বলা, 0 বলা হয়। এখন স্যার 6.0 এই 0.0টা কেন দেওয়া হয় কেউ কি বলতে পারবে, অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারবে? এই পয়েন্টে কোনো কিছু ভ্যালু নাই। অ্যাকচুয়ালি আমার এই পৃথিবীর যে ম্যাস বা ভর, এই ভরে কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি কেন 6.0 দেওয়া হয়? এই জিরো তো কোনো ড্যাম নাই, তাহলে 0.0টা কেন লেখা হচ্ছে? এটা কারণটা হলো তোমাকে ড্যাম শিওর হওয়ার জন্য যে পয়েন্টের পরে যখন জিরো তার মানে এরপরে পয়েন্টের পরে তোমার পসিবল 1 2 3 4 কোনো ভ্যালু হতে পারে না, তারপরে সেটা এক্স্যাক্টলি ভ্যালু, ফিক্সড ভ্যালু। যে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখি না, যে সামথিং লেখা আছে পুরোটা লিখলাম না, আমরা ব্র্যাকেটে লিখে দিই যে প্রায়। 6.0 যখন লেখা হয় তখন শিওর হয়ে যেতে হয় এই 6.0 মানে কি 6 এর পরে পয়েন্ট সামথিং বা কোনো কিছু নাই, এটা একটা ফিক্সড ভ্যালু ডিটারমাইন করার জন্য সাধারণত এটা দিতে হয়। ওকে, তাহলে এই ভরটা আমার দেখো কিছু দেওয়া আছে, এটা জানা আছে। এখন আর এর ভ্যালু কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি আর এর কোনো ভ্যালু ছিল না। এখন সেই আর এর ভ্যালু বলতে আমরা কোনটা বুঝবো এই জিনিসটা আমাকে খেয়াল করব। দেখো আমি যখন চিন্তা করব এ বিন্দুর কারণে ও বিন্দু, এই দুটো বিন্দু এদের মধ্যে বিভব কত একটু খেয়াল করি। দেখো এখানে যে ভরটা স্থাপন করা ছিল এই বিন্দুতে তার ভরটা ছিল হলো 4 কিলোগ্রাম। ও বিন্দুতে যে ভরটা দেওয়া ছিল তার ছিল হলো কত 1 কিলোগ্রাম। তাহলে এখানে ছিল 4 কিলোগ্রাম আর এখানে ছিল 1 কিলোগ্রাম। তাদের ভিতরে তাদের মাঝখানে যে আমি বিভব বের করব সেই বিভব সমান জি এম বাই আর কি আর স্কয়ার। এখন এই আরটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি সেটা আমার কোশ্চেন, যে স্যার এই আরটা কি অ্যাকচুয়ালি, এটা আমার আরটা হলো এই দুটো বস্তুর মধ্যে অ্যাকচুয়ালি দূরত্ব। এখন বস্তুর মধ্যে দূরত্ব তো আমার দেওয়া নাই, এই বস্তুর মধ্যে দূরত্ব কোনটা দেওয়া ছিল, এখানে বস্তুর মধ্যে দূরত্ব দেওয়া ছিল। দেখো যে এইটার মধ্যে দূরত্ব ছিল না, আমার দেওয়া ছিল এইটার দূরত্ব 2 মিটার, এইটা 2 মিটার 2 মিটার 2 মিটার। কিন্তু আমার কি এই কেন্দ্রবিন্দু থেকে এই শীর্ষবিন্দু দ্যাটস মিন এ বিন্দু থেকে ও বিন্দু এটা কোনো দূরত্ব আমার জানা ছিল বা কোশ্চেন দেওয়া ছিল? অ্যাকচুয়ালি আমি দেওয়া ছিল না, কিন্তু স্যার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার হাফ করলে এসে পড়বে। ভেরি গুড, ইয়েস আমরা ওইভাবে নিয়ে আসতে পারবো, কিন্তু জাস্ট একটু বলেই যে আমরা এইটার ভ্যালু কিভাবে পাবো। আমি এটা জানি এটা জানি এটা জানি এটা জানি, সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি, এটাকে তোমাকে ম্যাথমেটিক্যালি তোমাকে দেখাতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলে যাচ্ছি। যে যখন চিন্তা করবো স্যার আমরা এইটা বের করবো এইটা, তখন আমি চিন্তা স্যার কিভাবে বের করবো,
তুমি ধরে না তো দেখো তো এ একটা সমকোণ ত্রিভুজ না এইটা, প্লিজ খেয়াল করো, এ এ ডি সি এদিকে একটা সমগ্র ত্রিভুজ, কারণ আমরা তো বলে দিচ্ছি একটা চতুর্ভুজ, আমার রাইট? যেখানে আমার এক্সপ্লেনেশন বুঝবে না সেখানে আমাকে জিজ্ঞেস করবে স্যার আমি বুঝিনি। আমি বলছি যে এ বি সি এটা একটা সমকোণ ত্রিভুজ, একটা সমকোণ ত্রিভুজের এই বাহুটার মান দেওয়া আছে 2 মিটার, এই বাহুটার মান দেওয়া আছে 2 মিটার। এখন এটাকে বলা হয় অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যেটা আমরা 9 10 করে আসছি, এই পিথাগোরাসের যে সূত্র ছিল সে বলেছিল অতিভুজের উপর স্কয়ার সমান সমান এইটার উপর স্কয়ার প্লাস এইটার উপর স্কয়ার। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ত্রিভুজ এ ডি সি থেকে AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস DC স্কয়ার। AD মান ছিল 2, তাহলে 2 এর উপরে স্কয়ার, তারপর CD তার উপর স্কয়ার, তার মানে 4 প্লাস 4 ইকুয়াল টু 8। এটা কিন্তু AC স্কয়ার সমান সমান AD চলো, বাট আমি এখন AC বের করব, তো স্কয়ার রুট 8। স্কয়ার রুট 8 বলতে আমরা দেখো আর একটু ভাঙি, তাহলে 4 ইন্টু 2 এটা না, 4 তো 2 এর উপর স্কয়ার ছিল, 2 এর উপর স্কয়ার ইন্টু 2। আর আমরা জানি যদি কোনো নাম্বার উপর স্কয়ার সাইন থাকে স্কয়ার রুটের ভিতরে, তাহলে এই 2টা স্কয়ার রুটে বের আসবে, তো কত হবে 2 রুট 2। এই 2 রুট তো কার ভ্যালু হচ্ছে এসি ভ্যালু, কিন্তু আমার তো পুরো এসি ভ্যালু লাগবে না, আমার তো তার কেন্দ্রবিন্দু থেকে এইটুক লাগবে। তার মানে কি, সো দ্যাট এ ও ইকুয়াল টু তার হাফ, এসি এর হাফ, দ্যাট মিনস 2 রুট 2 বাই 2, 2 কেটে দাও, দ্যাট ইজ রুট 2 এত মিটার। এইটা আমার লাগবে অ্যাকচুয়ালি, যে এ ও ইকুয়াল টু রুট 2 মিটার। আর এই এক্সপ্লেনেশনটা তোমরা ইচ্ছা করলে খাতায় যদি কখনো এক্সামে আসে ইচ্ছা করে লিখে দিতে পারো, আর যদি না করো জাস্ট মোটামুটি বলে দাও যে স্যার এইটা কারণে এই এ ও সমান রুট 2 এত মিটার, তারপরে কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল হবে, কারণ এটা ম্যাথমেটিক্স, ওটা ফিজিক্স না। ওই এ ওর ভ্যালু বের করা এটা অ্যাকচুয়ালি ফিজিক্স না, এটা ম্যাথমেটিক্স একটা টার্ম। তারপরেও আমরা যতটুকু পারি আমরা মোটামুটি চিন্তা করবো স্যার এটা বুঝে করে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখো আমরা এই ও বিন্দুর বিভব বের করবো। ও বিন্দুর বিভব কিন্তু 4টা হবে, প্লিজ খেয়াল করবা। আমরা বলছি ও বিন্দুর বিভব হবে টোটাল 4টা। কার কারটা হবে দেখো, এ বিন্দুর জন্য ও বিন্দু একটা বিভব পাবো, বি বিন্দুর জন্য বিভব পাবো, এখানকার জন্য বিভব পাবো, আবার এখানকার জন্য বিভব পাবো, আমার রাইট? আমার এই 4টে বিভব এখন সবগুলো যোগ করলে পারে যে টোটাল বিভবটা পাবো, সেই বিভবটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে সেই বিভবটা আমরা যদি এভাবে বলি, বিভব ভি ও মানে টোটালটা ভি এ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি। দেখো 4টে বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব বের করবো, বি বিন্দুর বিভব বের করবো, সি বিন্দু আর ডি বিন্দু, এই 4টে বিন্দুর জন্য 4টে বিভব আমি লিখে রাখবো। এখন ফর্মুলাটা যদি আমরা এইভাবে লিখি, বি সমস্যা কি ছিল, জি এম বাই আর, প্লিজ খেয়াল করবা, তাহলে মাইনাস জি এম। এই এমটা অ্যাকচুয়ালি কোনটা, এমটা তো পৃথিবী ভর, পৃথিবীর জন্য, এইখানের জন্য মেইন ভর কত ছিল 4, প্লিজ আমরা খেয়াল করবে কিন্তু এটা কত ছিল, এটা 4, তাহলে 4। আচ্ছা আমরা একটু আলাদা করে ফেলি, জি এম বাই আর ফর্মুলা কি ছিল, জি এম এ বাই আর, আবার একটু কমনে মাইনাস জি এম, আচ্ছা সবগুলো মাইনাস প্লাস করে দিই, জি বি বাই আর, জি এম সি বাই আর প্লাস জি এম ডি বাই আর। সব জায়গাটা কমন নেওয়াতে দেখো কি কি কমন যায়, জি বাই আর এইটা কমন নাও, তাহলে থাকবে কি অ্যাকচুয়ালি এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস এম ডি। দেখো এই 4টা, এখন এই সবগুলো ভ্যালু তোমার হাতে জানা আছে, খেয়াল করে দেখো সবগুলো ভ্যালু তোমার কাছে দেওয়া আছে, সবাই পিক আপ করেছো? ওকে,
ফর্মুলা যে নিয়ে নিই আগে, তারপর একটা মাইনাস সাইন কমন নেবো, সব প্লাস হয়ে যাবে। মাইনাস, এখন সবগুলো ভ্যালু পুট করে দেখো তো বাবা, জির ভ্যালু কত, 6.673 ইন্টু 10⁻11 বাই আর। আর এর ভ্যালু আমরা কত বের করেছি এখানে হবে, আর এর ভ্যালু কত পেয়েছি, দুটো অবজেক্টের মধ্যে কেন্দ্রবিন্দু এবং শীর্ষবিন্দু স্যার √2 √2, আমি একটু আগে ক্যালকুলেশন বের করেছি √2, তাহলে আর এর ভ্যালু হচ্ছে আমার এখানে √2। আর এম এ এম বি এম সি এম ডি সব দেখো তোমার ফিগারের মধ্যে দেওয়া আছে। এ বিন্দুতে যে ভর ছিল তার হলো 4 কিলোগ্রাম, বি বিন্দুতে ভর ছিল হলো 2 কিলোগ্রাম, তারপরে সি বিন্দুতে ভর ছিল হলো 4 কিলোগ্রাম, আর ডি বিন্দুতে ভর ছিল হলো আবার 2 কিলোগ্রাম। এখন সবগুলো ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করে তো ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো কত অ্যান্সার আসে। ফাইভ পয়েন্ট সিক্স সিক্স ইন্টু 10⁻10 5.66 ইন্টু 10⁻10, 10⁻10। দেখো তো এটা সবাই ক্যালকুলেশন পেয়েছো? জি স্যার। জি স্যার, এটা এসছে। ওকে, জুল পার কিলোগ্রাম দিস। ওকে, স্যার এখন আপনি যে ওই যে প্রথমে মাইনাস উঠিয়ে দিছিলেন না স্যার, ওইটা কি উঠাবো না? আচ্ছা দেখো আমি একটু বলি, এটা ফর্মুলা কি লিখেছিলাম, বিভবের ভ্যালু ফর্মুলা মাইনাস জি এম বাই আর। একটু খেয়াল করো আমি, তাহলে নিজেই বুঝতে পারবা, ভি ইকাল টু মাইনাস জি এম বাই আর, এটা কিন্তু বিভব বের করার অ্যাকচুয়ালি পার্টিকুলার ফর্মুলা। আচ্ছা তাহলে দেখো ভি এ ভি বি ভি সি ভি ডি চারটে জায়গায় ফর্মুলা ইউজ করব। যখন আমি এ বিন্দুর জন্য বিভব বের করব তখন মাইনাস জি এম এ আর। স্যার বোঝা প্লাসে যাচ্ছে? মাইনাসে মাইনাস হয়ে গেছে। হ্যাঁ সবগুলো দেখো আগে মাইনাস, এটার আগে মাইনাস ছিল, ওকে মাইনাস, তাই এর আগে মাইনাস, সবগুলো মাইনাস সাইন হবে। চারটে মাইনাস থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি দেখো এখানে, ঠিক আছে, একটা মাইনাস কমন মানে কি সবগুলো তখন প্লাস হয়ে যাবে। আর এখানে কমন কি কি ছিল, জি বাই আর, জি বাই আর, জি বাই আর, জি বাই আর। তাহলে দেখো চারটে টার্ম থেকে কমন কে ছিল, মাইনাস জি বাই আর, এখানে মাইনাস জি বাই আর, এখানে মাইনাস জি বাই আর, এখানে মাইনাস জি বাই আর, সবগুলো থেকে মাইনাস জি বাই আর আমি একটা কমন নিয়ে নিলাম। তো থাকবে কে কে, এম এ প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এম এ প্লাস এম বি প্লাস এম সি প্লাস এম ডি। এখন তুমি জাস্ট ডিরেক্টলি ভ্যালুগুলো পুট করে দিবা, তোমার হাতে সবগুলো ভ্যালু তোমার দেওয়া আছে। সামি বলো, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে গুড। তাহলে এখন এখানে আমার আর একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হলো এই যে জুল পার কিলোগ্রাম যে দেখলাম, এই যে আমাদের বিভবের ইয়েটা একক, এটা কি তোমরা কোথাও পেয়েছো, কারো কোশ্চেন করতে পারলে না যে স্যার এটা কেন আসলো, আমরা কোথায় তো জানবো বিভবের অ্যাকচুয়ালি একক কি, বা আমি অ্যাকচুয়ালি এটা কিভাবে মনে রাখবো, এটা অ্যাকচুয়ালি তোমাদের কারো কারো কোশ্চেন করা উচিত ছিল। দেখো আমাদের এই পৃথিবীতে অসংখ্য থাকবে, একক থাকবে, এই সবগুলো একক তো এইভাবে কন্টিনিউয়াসলি মুখস্থ করা সম্ভব না, এবং এটা পারবাও না। দেখবে যে আলটিমেটলি আমাদের কোনো না কোনো জায়গায় ভুলে যাচ্ছ, এলোমেলো হয়ে যাচ্ছে। সো কিছু কিছু লিঙ্ক আছে, ফান্ডামেন্টালি কিছু একক আছে, এই ফান্ডামেন্টাল এককগুলো, মৌলিক কিছু এককগুলো সেগুলো কিন্তু মনে রাখতে পারি, বাকিগুলো আমরা ডিরাইভ আমরা যে করে করে ক্যালকুলেশন করে করে আমরা বের করতে পারবো। এখন এখানে জুল পার কিলোগ্রাম অ্যাকচুয়ালি এটা কেন আসলো, কোথা থেকে আসলো, এইটার আমি জাস্ট অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং, আমি তোমাদের জন্য বোঝানোর জন্য এটা করে দেবো। এটা যদি মনে হয় কারো সম্ভব একটু লিখে রাখবা, দরকার নেই, জাস্ট দেখার পরে ভুলে যাও। বাট আমি টেকনিক তোমাদের একটু খেয়াল করবা যে স্যার কোন টেকনিক অ্যাপ্লাই করলে আমি এটা করতে পারবো, ঠিক আছে? ওকে, আমি দেখো একটু চেষ্টা করে দেখি যে স্যার এটা কোনভাবে আমরা করতে পারবো। আমি কি একটু মুছে দেবো এটা? দেখো আমরা কি কি ছিল আমরা সেটাকে খেয়াল করি, স্যার এখানে কোনটা কোনটা ছিল।
এখানে ছিল জি বাই আর এম। জি এর একক কি ছিল? জি মানে কি? মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের per kg inverse 2. বুঝিনি, আবার বলতো। So Newton meter square per হ্যাঁ, kg inverse 2. ভেরি গুড। দেখো, তার প্রথমে আমরা চিন্তা করবো একটা এটা করে যে জি জি এ ছিল হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমার রাইট? জি এর জিটা ছিল অবি, তারপরে কে ছিল? এম। জি স্যার। এম এর একক কে ছিল? স্যার kg. কেজি। আচ্ছা, এম এর একক ছিল কেজি। তারপর আরেকটা ছিল হলো 1/r। 1/r মানে কি? আর এর একক কে ছিল? মিটারটা দেখো তো। Kilometer, Sir, sir. per meter. কিলোমিটার না, মিটার। এম কে এস পদ্ধতিতে কিলোমিটার কোনো একক হবে না। এম কে এস দ্যাট মিনস এসআই ইউনিট। এসআই একক থাকে, এসআই একক মানে স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল, যেটা ওই এককে কোনো কিলোমিটার কোনো হয় না, সবসময় মিটারও হয়। এম কে এস। দেখো আমি তো আবার বলি, এম কে এস, আরটা ছিল সিজিএস, আরটা ছিল এফপিএস। তিনটা একক হয়। এম কে এস হলো মিটার। Meter, kilogram, second. ভেরি গুড। আর এটা হলো সেন্টিমিটার। Centimeter, gram, second. ভেরি গুড। এফপিএস। Foot, pound, second. ভেরি গুড, ইয়েস। এই তিনটে একক করা হয়। তিনটে একক আমরা বিভিন্ন সময় চেঞ্জ করি। তবে এই এফপিএস এটা কোন এক সময় ছিল ব্রিটিশদের সময়, যখন ব্রিটিশদের ইয়া ছিল তখন সাধারণত এটা ছিল, কিন্তু এখন সাধারণত এটা কাজ করে না। এটা সিজিএস আমাদের কাজ করে যদি ছোট ছোট একক আমরা কাজ করি, এই গ্রাম অথবা সেন্টিগ্রাম, মিলিগ্রাম, ছোট 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 জিনিস আমরা কাজ করি, ক্ষুদ্র ক্ষুদ্র একক, তখন সাধারণত এটা কাজ করা হয়। আর বড় বড় একক মানে হচ্ছে আমাদের একে কাজ করা হয়। এই জুবাইর শেখ কোশ্চেন অ্যান্সার দিতে গিয়ে আমরা এত কিছু বললাম। ওকে, তাহলে কি কি ছিল? জি এম বাই আর। দেখো এটা ছিল জি, এটা ছিল এম, আর নিচে যেহেতু আর ছিল তাহলে 1/m। এখন এখান থেকে একটু কাটাকাটি করো তো কি কি হয় দেখো তো। আচ্ছা, Sir, kg kata hai. Meter, meter, per ওকে, মিটার মিটার একটা কেটে দাও, একটা মিটার থাকবে। কিলোগ্রাম কিলোগ্রাম একটা কেটে দাও, একটা কিলোগ্রাম থাকলো। Ekta হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি থাকবে দেখো। ইউনিটটা কি হলো? নিউটন মিটার পার কেজি ছিল না? তাহলে নিউটন মিটার পার কেজি। এখন দেখো, তাহলে এখানে একটা কি হবে? নিউটন হবে। এবার দেখো, এই যে আমরা এই বিভবের যে এককগুলো আছে, বিভবের এককগুলো কিন্তু আমরা এইভাবে আস্তে আস্তে ভেঙে ভেঙে ব্যাখ্যা করতে পারি। বাট তোমার পরীক্ষা কিন্তু করার জন্য আমরা এগুলো বলছি না, এগুলো তোমাকে জানার জন্য, স্যার আমরা একটা জানলে পর আরেকটা বের করতে পারি কিনা। আচ্ছা, এরপরে ঘ নাম্বারের কোশ্চেন কি ছিল অবি? ঘ নাম্বারের কোশ্চেন কি ছিল মনে এক আছে? সেকেন্ডে দোলো স্থির থাকবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো। ভেরি গুড। হ্যাঁ, আমার কোশ্চেনটা ওইটুকু মনে আছে, ভাবে মনে আছে যে এখানে এবিসি, সিতে ছিল হলো 4 কিলোগ্রাম। এখন কোশ্চেনটা ছিল এই যে কেন্দ্রবিন্দু, একটা এবিসিডি একটা চতুর্ভুজ বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে যদি আমি লিখে রাখছি, দেখো 1 কিলোগ্রাম, ব্র্যাকেটের মধ্যে 1 কিলোগ্রাম আমি লিখে রেখেছি, যে 1 কিলোগ্রাম কোনো বস্তু যদি এই কেন্দ্রবিন্দুতে স্থাপন করা হয়, তাহলে ওই কেন্দ্রবিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় থাকবে কি থাকবে না, সেইটা আমরা ব্যাখ্যা করবো যে স্যার কেন থাকবে অথবা কেন থাকবে না, এটাকে ম্যাথমেটিক্যালি আমরা ব্যাখ্যা করব। এটা দেখে এক্সপ্লেন করা কিছু না যে স্যার আমি ব্যাখ্যা করতে পারলাম ও বিন্দুতে এটা থাকবে, এভাবে থাকবে অথবা থাকবে না। আমরাকে ম্যাথমেটিক্স করবো, করার পরে লাস্টে আমরা সামারি দেবো, উপসংহার টানবো যে স্যার এই এই কারণে সেটা স্থির থাকবে অথবা সে স্থির থাকবে না। এটা আমরা এখন খেয়াল করবো। আচ্ছা, প্রথমে দেখো, আমরা যদি আমাদের কমন সেন্সটা কি বলে যে স্যার ওই বিন্দুতে কখন স্থির থাকবে, কখন স্থির থাকবে? যদি এ বিন্দুতে যে ভরটা আছে সেই ভরটা ওকে যে টানবে নিচের দিকে, এই এর দিকে, সি বিন্দুতে যে ভরটা আছে যখন চারটা বিন্দুর আকর্ষণ বল সমান হবে। আকর্ষণ বল আমি এভাবে চিন্তা করছি, চারটা বল তো সব জায়গায় সমান সমান ভর আমি রাখিনি। আমি কিন্তু এক এক জায়গায় এক একটা ভর রাখছি, একটা 4 কিলোগ্রাম, একটা 2 কিলোগ্রাম, দেখা এলোমেলো করে রেখে দিয়েছি। সেই ক্ষেত্রে আমাকে এখানে একটু কাজ করে নিতে হবে যে এ বিন্দু থেকে ও বিন্দুতে এই দুইটার মধ্যে আকর্ষণ বল কত, এবং তার যে বিপরীত সাইড আছে এটা,
দেখবো সি বিন্দু থেকে ও বিন্দুতে এর আকর্ষণ বল কত। যদি এই আকর্ষণ বল এবং এই আকর্ষণ বল সমান হয়, তখন আমি ধরে নেব যে একটা বল আর একটা বল কিন্তু উল্টা দিকে টানছে, বিপরীত দিকে টানছে, তখন তাকে একটা বল আর একটা বলকে কি করবে, শূন্য করে দেবে। কারণ একটা বল বলতে একটা বস্তু, এই পেনের উপরে একটা 10 নিউটন বল আমি এদিকে কাজ করছি, 10 নিউটন বল আমি এদিকে কাজ করছি, দুই দিকে দুইটা বল যখন কাজ করব, তখন এই বস্তুটা অ্যাকচুয়ালি নিট কোথাও যাবে না, সেই জায়গাটায় স্থির থাকবে যদি দুইটা বল সমান সমান হয়। আর ব্যালেন্স ফোর্স আমরা পড়ছিলাম না এর আগে 9 পড়েছে ব্যালেন্স ফোর্স। এখন দেখো যে এই বস্তুর উপর দুইটা বল যে কাজ করবে, এদিকে একটা ওইদিকে একটা, দুইটা বস্তুর বলের মান যদি পরিবর্তন হয়, তাহলে এদিকে আমি 10 নিউটন বল দিলাম, এদিকে হয়তো 12 নিউটন বল দিলাম, তাহলে কখনোই এই বস্তুটা স্থির থাকবে না, যেদিকে বল বেশি হবে সেদিকে বলটা চলে যাবে। ঠিক আছে? ঠিক আমরা এখন ম্যাথমেটিক্স করে দেখব যে এই বলটা এবং এই বল স্থির বা একই হবে কিনা, বা আবার এই বলটা একই হবে কিনা, সেটা আমরা 4টা বল আগে বের করব। 4টা বল বের করার পরে দেন আমরা কম্পেয়ার করব যে স্যার এই কারণে এটা স্থির থাকবে অথবা থাকবে না। ওকে, তাহলে আমরা এখন শুরু করি। প্রথম ছিল দেখো এ বিন্দুতে মহাকর্ষীয় বল। সবাই একটু লেখো, আমি এফ এ ইজ ইকুয়াল টু সরি এফ এ ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল, জি এম এ এম ও বাই আর স্কয়ার। দেখো এই একটা ফর্মুলা ছিল। এখন কোশ্চেন, আমরা কিন্তু মহাকর্ষীয় সূত্র থেকে সেই ফর্মটা জানি, যে আমরা যে 3টা ফর্মুলা দিয়েছিলাম সেটা হলো প্রথম ফর্মুলা, যে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কয়ার। ওই ফর্মুলাটাকে আমরা এই প্যাটার্নে নিয়ে আসি। দেখো জি এম ওয়ান এম টু বাই আর স্কয়ার, এখন জি থাকবে, এম ওয়ান মানে হচ্ছে এ বিন্দুতে যে ভরটা ছিল, এম ও বিন্দুতে যে ভরটা ছিল, আর আরটা হচ্ছে এ আর ও তাদের মাঝখানে যে দূরত্ব ছিল সেই দূরত্বটা হবে আমার এখানে আর। সবগুলো কোশ্চেন কি বুঝতে পেরেছো বাবা তোমরা সবাই? অ্যাকচুয়ালি ফর্মুলাটা কোনটা দ্বারা কি মিনিং করা হচ্ছে? জি স্যার। মানে জি স্যার। কারো কোথাও কোনো কনফিউজ আছে কিনা যে স্যার এটা কি, এটা কেন আসলো, এটা কোথায় আসলো? প্লিজ থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি চেষ্টা করবো সুন্দর করে বোঝা দেওয়ার জন্য। কারো কোনো প্রবলেম নাই আপাতত না? ওকে, তাহলে আমরা আবার একটু ইয়া করি। এখন একটা বল আগে বের করি, বাকি বলগুলো হয়তো আমরা একই সিমিলারলি ভাবে অনুরূপভাবে দিয়ে দেবো। এই জি এর মান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11। M1 এম এ বলতে আমরা এখানে ছিল হলো এ বিন্দুতে ভর, সেটা ছিল 4 কিলোগ্রাম। এম ও মানে ও বিন্দুতে ভরটা ছিল কেন্দ্রবিন্দুতে, সেটা ছিল 1 কিলোগ্রাম। আর এই এ আর ও বিন্দুতে যার দূরত্ব ছিল সেটা হলো √2। এই √2 এর উপর আবার স্কয়ার ছিল। দেখো তো এই বলটার মানটা কত হয়, ক্যালকুলেটর করে ইউজ করো। ক্যালকুলেটর ইউজ করলে আমি দেখতে পাচ্ছি কত হবে। দেখো ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন হবে না। √2 কে যদি আমরা স্কয়ার করি কি হবে এটা? 1.33 into 10 to the power inverse 10. গুড, এইটাই হবে। এখন কেন হবে আমি একটু বলি। √2 কে যদি আমরা স্কয়ার করি এটা ভ্যালু হবে 2। এই 2 আর 4 যদি কাটাকাটি করি তাহলে হবে 2। দ্যাট মিন্স 6.673 into 10 to the -11 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা অ্যান্সার হবে সেটা হবে এখানে এফ এ। কত ছিল? 1.33 10 to the power Inverse 10. ইনভার্স 10। আচ্ছা, এটা কিন্তু আমরা একটা বল বের করেছি, প্লিজ খেয়াল করো। আমি কিন্তু মহাকর্ষ বল করতে বলছি, আমার কোনো কিছু দরকার নাই। স্যার একবার ডিরেক্ট আমি বলে দেবো স্যার এত নিউটন, কারণ আমরা জানি বলের এককটা হচ্ছে নিউটন। ওকে, তাই একটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা এ বিন্দুতে পেয়েছি এটা, বি বিন্দুতে মহাকর্ষীয় বল এফ বি। আমরা এখন দেখো এই ফর্মুলা বারবার লিখবো না, এখন আমি ইচ্ছা করলে শর্টকাট করতে পারবো। সেটা হলো 6.673 10 to the power -11 ইন্টু এম বি। এখন কিন্তু দেখো বি বিন্দুতে জন্য এম বি হবে, প্লিজ খেয়াল করবা। এম বি তে আমার ভর কত ছিল? 2, তাহলে 2। আর এম ও বিন্দুতে যে ভরটা ছিল সেই ভরটা কিন্তু স্থির, এই ভরের মান করে পরিবর্তন হবে না, এটা কিন্তু ছিল 1 কিলোগ্রাম থাকবে সবসময়। আর এদের দূরত্ব ছিল √2 এর উপর স্কয়ার। এর মজা হলো
রুট 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2 হবে 2 হবে তাহলে- 6.6373 10 to the power minus 11 থাকবে। রাইট, এই 2 আর 2 অমিট করে দাও, কেটে দাও, তাহলে যা ছিল এটাই, যে জির ভ্যালুটা 6.673 ইন্টু 10 to the power minus 11 নিউটন। ওকে, এবার এ গেল, বি গেল, সি বিন্দুতে দেখো, সি বিন্দুতে ভর এফ সি বের করো। স্যার এ বিন্দুর অনুরূপী হবে। এ বিন্দুতে আসবে কারণ একই ভ্যালু, আমরা জাস্ট লিখবো 6.673 ইন্টু 10 to the power minus 11 ইন্টু 4 ইন্টু 1 ডিভাইড বাই রুট 2 স্কোয়ার, দ্যাট মিনস এই ভ্যালুটাই আসবে 1.33 ইন্টু 10 to the power minus 10 এত নিউটন। এবার ডি বিন্দুতে যে ছিল বল, বি বিন্দুর অবশ্যই অনুরূপী বল। হবে। বি বিন্দুটা সেম আসবে, তাই না? তাহলে ঠিক আসবে 6.673 into 10 to the power minus 11 into 2 into 1 divided by root 2 to the power square. That means 6.673 into 10 to the power minus 11 এত নিউটন। ওকে, আমরা দেখো চারটা বল বের করা হয়ে গেছে অলরেডি। চারটা বল যখন আমার বের করা হলো, এই আমাকে অ্যাটেন্ডেন্স দাও নেই, সবাই একটু তুলে রাখো, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি। আমি একটু মনিটর অফ করবো, আমি শিটটা দিয়ে দিই তোমাদের। ওকে, সবাই কয়েক সেকেন্ড ইয়ে করো, আর এই কোশ্চেন তোলো। এটা তোলার পরে দেখো আমাদের, সো দ্যাট আমরা লিখতে পারি এখানে এফ এ ইকুয়াল টু এফ সি এবং এফ বি ইকুয়াল টু এফ ডি। সো বস্তুটি হয়ে কেন্দ্রে, গেছে স্যার। হ্যাঁ কি হয়ে গেছে, স্যার প্রেজেন্ট হয়ে গেছে। গুড, সাবমিট করে দাও, আমি পরে নিয়ে নিচ্ছি, সবাইকে বলছি। ওকে, দেখো তাহলে আমরা বলছি বস্তুটি কেন্দ্রে স্থির থাকবে, কেন থাকবে সেটা আমরা জাস্ট কয়েক সেকেন্ড। স্যার এ এই বিন্দু পাশে বলটা সি কত ছিল? বিন্দুর বল সমান এবং বি বিন্দু ডি বিন্দুর বল সমান। রাইট, তাহলে আমি বলে দিয়েছি যে ও বিন্দুর উপরে এদিকে যে বলটা কাজ করবে, ও বিন্দু থেকে এদিকে যে বলটা কাজ করবে, দুইটা বলের দেখো ডিরেকশন কিন্তু একটা বল এদিকে যাবে, একটা বল এদিকে কাজ করবে। তাহলে এই পাশে যদি বলছি সমানভাবে বল কাজ করে, তখন এই বিন্দুটা অ্যাকচুয়ালি এদিকেও যাবে না, এদিকেও যাবে না, কারণ যদি একই মানের বল। আবার এখানেও ঠিক একই অবস্থা, এদিকে যে বলটা কাজ করছে সেই বলটা এদিকে আর এদিকে ব্যালেন্স করছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই বর্গক্ষেত্রে যে কেন্দ্রবিন্দুতে যে 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুটি স্থাপন করেছিলাম, অ্যাকচুয়ালি এই বস্তুটি কোনো দিকেই যাবে না, সেটা কেন্দ্রবিন্দুতে কি থাকবে, স্থির থাকবে। দেখো এইটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল অ্যাকচুয়ালি ব্যাখ্যা, এর চেয়ে বাইরে আমাদের কোনো ব্যাখ্যা থাকবে না। এটা কিন্তু শুধু এক্সপ্লেন করা জিনিস না, এটাকে আমাকে ম্যাথমেটিক্স করে, গাণিতিকভাবে করে দেন আমাকে তোমাকে উপসংহারে বলতে হবে স্যার এই কারণে এটা স্থির থাকবে। আমি কি সবাইকে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমার এই ক্রিয়েটিভ কোশ্চেনটা আজকে ক্লিয়ার শেষ হলো, মানে একটা প্রবলেমটা ছিল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের টাইম, সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিয়েছো বাবা? সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ইনশাল্লাহ ভালো থাকবা, সুস্থ থাকবা। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করবেন স্যার। আল্লাহ হাফেজ স্যার। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।